সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, আপনাকে সুন্দর লাগতেছে, নতুন হেয়ার কাট মনে হচ্ছে। তো আপনি তো এই বিষয়গুলো আহ, লক্ষ্য রাখছিলেন, নির্বাচনের এই বিষয়গুলো লক্ষ্য রাখছিলেন, সিকিউরিটি থ্রেট, এবং আপনি নিজেও ধরেন প্র্যাকটিক্যালি বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় নির্বাচন কাভার করে, মানে কি বলবো, সেনাবাহিনীর পক্ষ থেকে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আপনার আছে। তো সেই জায়গাটায় আমরা যদি প্রথমেই যদি আসি যে যে আমি জামি মধ্যরাত গেল, এবার কি নির্বাচন, এবং আপনি নিশ্চয়ই টেলিফোনগুলো পান না যে ভাই নির্বাচন কি হবে, মানে 25 ফেব্রুয়ারি 24-25 তারিখেও কিন্তু মানুষের মনে শঙ্কা যে আদৌ কি নির্বাচন হবে। তো আপনার কাছ থেকে একটু শুনি। জি ভাই, আমি আসলে আজকে কিছু সিরিয়াস কথা বলার আছে। তার আগে হালকা কথাটা বলে নিই। হ্যাঁ, আমি চুল কাটছি, বাট জিনিস যেটা হলো, আমি আপনার ফেসবুকে আপনার অনেকগুলা সুন্দর ছবি দেখছি। আপনি যে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছেন, সেটাও আমি দেখছি। ওকে, ফান অ্যাপার্ট, যেটা হলো যে আমিও ফোন পাই, বাট যারাই আমাকে ফোন করেন তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলে দিই যে ইনশাল্লাহ নির্বাচন হবে। প্রথম কথা, নির্বাচন না হবার কোনো কিছু নেই। জনগণ চায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলা চায়, বাংলাদেশের সবাই নির্বাচন চায়, এবং সেই দিকে আগাইতেছি আমরা। বাংলাদেশের বাইরে বা বিতাড়িত হাসিনার আওয়ামী লীগ তারা হয়তো চায় না তাদেরকে ছাড়া একটা নির্বাচন হোক, বা যে দেশে তারা আশ্রয় নিচ্ছে ভারত, তারাও চায় না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের সবসময়ের সাথী নির্বাচন হোক। তো সেই জায়গাটাতে হয়তো সন্দেহ থাকতে পারে। আমরা দেশে বাংলাদেশি, যারা আমরা বাংলাদেশি, আমরা অবশ্যই নির্বাচন চাই। এখন মনে রাখতে হবে, এই যে নির্বাচন, সেটা কিন্তু ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য। আমরা ৭১-এর নির্বাচন ছিল, ৯১-এর নির্বাচন ছিল, ২০০৮-এর নির্বাচন ছিল, কিন্তু সবকিছু ছাপা এটা প্রতিবারই নির্বাচন হয়েছে, কিন্তু কোন রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে সেটা নির্ধারণের জন্য, জনগণ কাকে আনবে। বাট এইবারের নির্বাচনটা আলাদা। এখানে আমরা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চাই, এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় কাকে আমরা দেখতে চাই সরকার হিসাবে, সেইটা নির্ধারণের নির্বাচন। একই সাথে সাধারণ নির্বাচন, বা যেটাকে আমরা সংসদীয় নির্বাচন বলি, এবং গণভোট কখনো বাংলাদেশের ইতিহাসে হয় নাই, এবার প্রথম হচ্ছে। এবং কখন হচ্ছে? জুলাই পরবর্তী, যখন আমরা চাচ্ছি গণভোটটা জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়নি আর কি। হ্যাঁ, মানে একই সাথে একই দিনে কখনো হয় নাই জাতীয় নির্বাচনের সাথে। তো এই আলোকে আমাদেরকে বুঝতে হবে যে কত ইম্পর্টেন্ট একটা নির্বাচন, যেখানে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আগের সেই সিস্টেমে ফেরত যাব, নাকি আমরা সিস্টেমটাকে চেঞ্জ করার মতন সাহস রাখি জাতি হিসাবে, এবং সেটা আমাদের হকটা আমরা আদায় করে নেই কিনা। তো সেই হিসাবে এই নির্বাচন, এবং আপনার যে শিরোনাম আছে আমি জামি নির্বাচন, একটা জিনিস কি, ভালো খবর প্রথমে বলি, এটা আমার থেকে বাংলাদেশে যারা আছেন তারা আরো বেশি জানেন এবং বুঝবেন যে গত যে নির্বাচনগুলো আমরা দেখছি, যেখানে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, অথবা দিনের ভোট রাতে হয়েছে, ১৫৪ জনকে এমনিতেই নির্বাচনের আগেই আওয়ামী লীগ সাংসদ হিসেবে নির্বাচিত করে নিয়ে আসছে, এই ধরনের নির্বাচনগুলার হবার এইবার সুযোগ নাই। কেন সুযোগ নাই? সরকারে তো আওয়ামী লীগ নাই। আর এই অন্তর্বর্তী সরকারের তো দরকার নাই যে ডিজিএফআই কে নির্বাচন প্রযোজনা এবং পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া, টাকা দেওয়া, সেটা তো এবার হচ্ছে না। সুতরাং ওই ভয়টা আমাদের নাই যে ডিজিএফআই বা পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, সমস্ত ডিসি ইউএনওকে ব্যবহার করে একটা নির্বাচন হবে, সেই ভয়টা যেহেতু নাই, তাহলে ভয়টা তো নিশ্চয়ই। কিন্তু আপনি আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে ভয় নাই? কারণ ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, অন্যান্য এজেন্সি বলেন, সকল জায়গায় এখন হাসিনা লোকজন বসা। এবং আপনি যদি এবার নমিনেশনের দিকে তাকান, বিভিন্ন দলের, বিএনপি বলেন, জামাতও বলেন, যে আওয়ামী ঘরানা ঘনিষ্ঠ অনেককে তারা নিয়ে এসেছেন, অনেককে তারা তোয়াজ করছেন, অনেককে তারা খুশি করছেন, এবং ভেতরে তো এই শক্তি তো বিদ্যমান। এই শক্তি কি ইউনুস হাত দিতে পারছে? এই শক্তিতে ডক্টর ইউনুস পারে নাই তো। আপনি কিভাবে ভাবছেন যে ডিজিএফআই এবার ইন্টারফারেন্স করবে না, বা সরকার হয়তো চাইবে না,
কিন্তু তারা তো চাইলে করতে পারে, তাই না? সেই ঝুঁকি তো জি আছে। জি, আপনার কথায় যুক্তি আছে, বাট আমি আমাদের দর্শক এবং জনগণকে আশ্বস্ত করার জন্য আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলি সেটা হচ্ছে, সবসময় কিন্তু সব দলে গাদ্দাররা ঢুকে যায়। যেমন একটা জিনিস হচ্ছে, জামাত, বিএনপি বা অন্যান্য দলগুলো ক্রেডিট নিতেছে আওয়ামী লীগের এতজন আমাদের এখানে জয়েন করছে, নেতারা রাজনীতির মাঠে জনসভায় পরিচয় করায় দিতেছেন এরা আমাদের বন্ধু, এই ধরনের জিনিসপত্র নমিনেশন দিচ্ছেন। সেটা হয়, সবসময় হয়েছে, গাদ্দাররা নির্বাচনে সুযোগ নেওয়ার জন্য আরেক দলে জয়েন করে, সেটাকে আমি খুব দেখি না। এখন ডিজিএফআই, এনএসআই এদের মাধ্যমে বা প্রশাসনকে কাজে লাগায় কেন এটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আপনি যদি ম্যাগনিচিউডটা চিন্তা করেন, যখন এই 18 এবং 24-এর নির্বাচনগুলো হয়, বিশেষ করে 18-র যেটা দিনের ভোট রাতে, সেই জায়গায় কিন্তু সিস্টেমেটিক ভাবে নির্দেশনা দিয়ে ডিজিএফআই এর কাজই তখন ছিল প্রশাসনকে ব্যবহার করা হবে, সেনাবাহিনী, বিজিবি তারা সম্পূর্ণভাবে কেন্দ্রের কাছে আসতে পারবে না, ক্যাম্পে বসে থাকবে। আগের সপ্তাহেতে এবং আগের রাতে বস্তায় বস্তায় করে টাকা পাঠানো হয়েছে। আগের রাতে অ্যাম্বুলেন্সে করে প্রতিটা কেন্দ্রে ব্যালট পেপার সিল মারা সেখানে পাঠানো হয়েছে এবং সেগুলো ভরা হয়েছে। আগের রাতে এই জিনিসগুলো করা হয়েছে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি সম্ভব না, এবং যদি না সরকারের ইচ্ছা থাকে এবং আওয়ামী লীগ সরকারের মতন কারো ইচ্ছা থাকে। 2 নাম্বার, আপনি কি মনে করেন আমাদের এখনকার ডিজিএফআই, এনএসআই তাদের ভিতরে যতই আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন, যুবলীগের লোকজন ঢুকে থাকুক, তাদের এই 24-এর পরে সাহস হবে এই জিনিসটা নিজে থেকে করবার জন্য, যদি সরকারের প্যাট্রোনাইজেশন না থাকে বা কোনো রাজনৈতিক দলের চাপ না থাকে? আমি দেখতেছি না সেই জিনিসটা। দেন আরেকটা জিনিস হলো, এই জিনিসটা করবার জন্য যে মিডিয়া বা অন্যান্য জিনিস এর আড়ালে নিয়ে বা মিডিয়াকে কিনে নিয়ে, ধরেন প্রথম আলোর মতিউর রহমান এবং মাহফুজ সাহেব, ওনারা কিন্তু ওনাদের, আমার যতদূর মনে হয়, ওনারা এখন ওই হাদির ঘটনার পর থেকে প্রতিদিনই ডবল স্পিডে ওনারা বাথরুমে যান। ওনারা জানেন, তো মিডিয়ার এত সাহস হবে না জিনিসটাকে ছুপাই যাওয়া যে এই ধরনের জিনিস হচ্ছে। সেই আলোকে আমি মনে করি, দেখেন এনএসআই এর কথা আমি যদি একটু এক্সাম্পল দিই, এনএসআই তে কিন্তু প্রায় অর্ধেক লোককে ওএসডি করে রাখা হয়েছে, যারা ছাত্রলীগ, যুবলীগের সেই গুন্ডাগুলা যারা এনএসআই এর পদ ব্যবহার করে দেশে সন্ত্রাস চালাতো, তারা ওএসডি। 13 জন অফিসারকে এনএসআই নিজে থেকে দুদকের হাতে তুলে দিয়েছে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। সো এই জায়গাগুলোতে তাদের সেই চাপটা আছে, তারা জানে যে সেখানে আগানো যাবে না। তো হতে পারে তার মধ্যে যদি কোনো রাজনৈতিক দল আমাদের দেশের, তারা কোনো ফেভার পাওয়ার জন্য কোনো আন্ডারহ্যান্ডে আসে, বাট সেটার সম্ভাবনা আমি দেখি কম। এই প্রেক্ষাপটে আমি একটা জিনিস বলি কি, দেখেন আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে 4টা নির্বাচন হয়েছে, ফেব্রুয়ারি 1996 একটা ফর্মালিটি নির্বাচন ছিল, তা বাদ রেখে 91, 96, 2001, 2008 আমার নিজের হিসাবে নির্বাচনে ভোট গ্রহণ, আমি নির্বাচনের আগের পরিস্থিতি, কিভাবে দল ভাঙা হয়েছে, কিভাবে বিএনপিকে 2008-এ ইলেকশনে প্রার্থী দেওয়ারই সুযোগ দেওয়া হয় নাই, জেলে রাখা হয়েছে, মিডিয়া ক্যাম্পেইন চালানো হয়েছে, ভারতের সেট আপে নির্বাচনগুলাকে প্রভাবিত করা হয়েছে, সেই পার্টবার আমার ফোকাস হচ্ছে নির্বাচনে আমি বাংলাদেশের নাগরিক, 18 বছর প্লাস বয়স, আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব, সেই কনসেপ্টের কথা যদি চিন্তা করি, এই 4টা নির্বাচন কিন্তু আমি বলবো অবাধ এবং সুষ্ঠু হয়েছে মোটামুটি একটা সাধারণ মানে। এর বাদে যত নির্বাচন তার আগে এবং পরে আমরা জানি সেগুলোর কোনোটাই সুষ্ঠু হয় নাই। এটা হচ্ছে প্রথম জিনিস। বাট সেটা কি খুব বেশি ইম্প্যাক্ট করছে আমাদেরকে এই 15 বছরের হাসিনার যেই দুঃশাসন, সেটা ছাড়া? ঠিক আছে, কোনো পার্টি জিতবার ছিল, বাট এইবারের নির্বাচনটা সুষ্ঠু করা এবং একই সাথে সেই নির্বাচনে ভোট ডাকাতি শুধু না, তার বাদে যাতে মারামারি, হানাহানি বা কোনো প্রাণহানি না হয়, সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের জন্য অনেক অনেক দরকার। সেই দরকারটা কেন সেটা আমি পরে আসছি। প্রথমে ভাই আপনি যদি সময় দেন আমি একটা জিনিস একটু বলি, স্ট্যাটিস্টিক্স বলি। জি, আমাদের এই নির্বাচনের সময় এখন তো অ্যাকচুয়ালি সবকিছুর দায়িত্ব ইভেন প্রশাসনের রদবদল থেকে শুরু করে কি হবে সেগুলো নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনে কিন্তু বেসিক্যালি একজন, মানে ব্রিগেডিয়ার জেনারেল ফজল,
উনিই দায়িত্ব পালন করতেছেন, বাকি সবাই তার হাতে তার ঘাড়ে সবকিছু দিয়ে বলছে ভাই আপনি করেন, তার অভিজ্ঞতা আছে, তার ম্যাচুরিটি আছে, সেই কারণে হয়তো সেটা একটা পেইনফুল ব্যাপার, বাট সেইভাবে হচ্ছে। এখন ওনারা সেই জিনিসটা করবেন এবং করছেন ওনাদের হিসাব মতে, এবং স্বরাষ্ট্র মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন একটা সংবাদ সম্মেলনে গত সপ্তাহে, তাতে দেখা যায় প্রায় 9 লাখের মতন বিভিন্ন বাহিনী, সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে ইভেন পুলিশ, বিজিবি, আনসার, সেই সহ 9 লাখ, 3,000 কম 9 লাখ। তার মধ্যে 1 লাখের মতন বলা হচ্ছে আর্মি, 3 থেকে 5,000 এয়ারফোর্স, নেভি, বিজিবি থাকবে 37,000, কারণ তাদেরকে তো আমাদের বর্ডারটাকে পাহারা দিতে হবে। পুলিশ সারপ্রাইজিংলি থাকবে 1,49,000। আনসার এবং ভিডিপি মিলাই 5 লাখ কম বেশি থাকবে। জি, এখন এর বাদে ফায়ার সার্ভিস থাকবে, অন্যান্য র্যাব থাকবে। ভাই সংখ্যাটা আপনি যদি দেখেন, এটা মোরলেস এইভাবেই ডিপ্লয় ছিল আগের নির্বাচনগুলোতে, বাট আমরা আগেই বলছি এইবারের নির্বাচনের লক্ষ্য এবং একই সাথে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আগের যে কোনো নির্বাচনের থেকে। এখন দেখেন পরিস্থিতির কথা আসি, নির্বাচন মূলত হয় পুলিশ এবং আনসার কেন্দ্রে থাকে, 42,300 সামথিং কেন্দ্র আছে, 600 সামথিং কেন্দ্র আছে। সেই কেন্দ্রগুলা মূলত অবস্থান করে প্রোটেকশন দেয় পুলিশ, আনসার, ভিডিপি। তারা পাশে ক্যাম্পে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা থাকে বিজিবি এবং সেনাবাহিনীর প্রতি, তারা আইদার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে। বাট আমরা যতগুলো নির্বাচন, আমি ছিলাম 6টা নির্বাচনের সময় ছিলাম, তখন কিন্তু প্রতিবারই আমরা দেখেছি যে আমরা পেট্রোল নিয়ে, আমরা আমাদের সাথে টিমকে নিয়ে প্রতিটা কেন্দ্রে আমরা সারাক্ষণ ঘুরতাম। 12 ঘন্টার জন্য দায়িত্ব বলা হয়েছে, 14 ঘন্টা 15 ঘন্টা দরকার হলে কাভার করছি, একটানা 20 ঘন্টা কাভার করছি, যাতে নিরাপত্তা যে কোনো জায়গায় আমরা যে কোনো একটা পয়েন্টে কোনো গন্ডগোল হলে সেখানে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে যাতে পৌঁছাতে পারি এবং সিচুয়েশনটাকে রেস্টোর করতে পারি। ঠিক আছে, সেই হিসাবে হয়তো আপনি যদি দেখেন, বাট প্রথম কথা, নির্বাচনের কেন্দ্রের দায়িত্বে যে পুলিশ আছে, যদি কোনো গন্ডগোল হয়, আল্লাহ না করুক, সেই গন্ডগোলগুলোর সময় পুলিশ এবং আনসার, পুলিশের তো মাজা ভাঙা, তার তো ইউনিফর্ম এখন কেউ মানে 2 পয়সাও পাত্তা দেয় না, আর আনসার তো আনসার লিগ হয়ে গেছে, তাই না ভাই? এখন সেই জায়গায় কেউ যদি একটা রাজনৈতিক দলের কিছু লোক এসে পুলিশের 2টা থাপ্পড় দেয় বা আনসারে ধরে কোমরের 6 ইঞ্চি নিচে একটা লাথি মারে, ওরা তো প্রথমেই পালাবে সেখান থেকে। এটা রিয়েল বাস্তবতা আমি বলছি কিন্তু ভাই, 24 পরবর্তীতে তাদের মোরাল তাদের ওই স্ট্যান্ডিং নাই যে তারা একটা অন্যায়ের প্রতিবাদ সঠিকভাবে করবে বা আইন শৃঙ্খলার প্রয়োগটা করবে, এটাই বাস্তবতা এখন। তো সেই আমি যদি একটা বিষয় যোগ করি আপনার সাথে, ধরেন আপনি তো হিসাব তো দিচ্ছেন যে ধরেন এই পরিমাণ হয়তো শক্তি থাকবে নির্বাচন কেন্দ্রিক, এবং যেটা বললেন যে নির্বাচনের সময় আনসারের উপর হামলা, পুলিশের উপর হামলা অতীত হয়েছে, এবারও হয়তো কোনো কোনো দুষ্কৃতিকারী চেষ্টা করবে। কিন্তু আমার কনসার্নের জায়গাটা হচ্ছে হাসিনার আমলে যেই মানে 14, 18, 24 এই নির্বাচনগুলোয় অভিজ্ঞতা সম্পন্ন যেই সেনা সদস্য, সেনা কর্মকর্তা বা পুলিশ বা আনসার, তাদেরকে কি কোনো স্ক্রিনিং করা হয়েছে? কোনো তথ্য তো আমরা পাইনি এরকম। পাশাপাশি ধরেন আনসার লীগের যে দাপট আমরা দেখলাম ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে, পরবর্তীতে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কতজন আনসারকে অলমোস্ট বিদ্রোহ করার মতোই তো মানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিষয়ে? তো এইগুলো দিয়ে কি আদৌ সম্ভব কিনা, নাকি সব আপনার ওই যে ইউনূসের ইয়ের মতো, যে মোটিভেশনাল স্পিচের মতো আর কি, একটি অসাধারণ নির্বাচন হবে, স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে? নির্বাচন কমিশনারেরও আগামাথা কিছু বুঝতেছি না আমি। তো সেই জায়গাটা মিলায় এই প্রশ্নগুলো আপনার মনে কি আসে না? এই প্রশ্নগুলো আমরা এই প্রশ্নগুলো মনে আসছে, এবং আজকে না কনক ভাই, আজকে থেকে ধরেন 7-8 মাসে আমরা এই প্রশ্নগুলো রেজ করেছি সরকারের যেখানে যেখানে আমাদের যোগাযোগের এবং ইনফ্লুয়েন্স করার সুযোগ আছে সেখানে আমরা করেছি। আপনিও হয়তো কোনো জায়গায় করেছেন। দেখেন তারপরে কি, আজকে আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই,
14 হিসাবটা আমি বাদ দিলাম, 18-24 সময় যারা ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, সেই ধরনের জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কর্মকর্তা যারা ইউএনএ ছিল, তারা এখন তাদের বেশিরভাগই এখন ডিসি এবং বিভিন্ন জেলায় কর্মরত ডিসি যারা নির্বাচনকালীন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এই জিনিসটা দর্শক এবং অন্যর কাছে একটা শকিং জিনিস মনে হতে পারে, এটাই বাস্তবতা। সুতরাং এখানে স্ক্রিনিং বা অন্যান্য কিছু করা হয় নাই। যারা সেই পাপটার সাথে সরাসরি জড়িত ছিল তারাই আজকে রিটার্নিং অফিসার। এবং এইখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো আমি আপত্তি দেখি নাই। কেন আপত্তি দেখি নাই? কারণ তারা মনে করতেছে ঠিক আছে, আমরা তো এদেরকে ব্যবহার করতে পারবো। এটা আরো উদ্বেগজনক যে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে নাই, বিকজ তারা মনে করে ঠিক আছে এই 2 নম্বর লোকগুলো সেখানে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার থাকলে পরে তো তারা আমাদেরই কাজে লাগবে, বিকজ একবার যে বিক্রি হয়েছে তারা তো কেনা অনেক সহজ। কথাটা খুব আমি চাচাশোলা কথা বলে দিলাম, বাট এটা ওনাদের শোনার উচিত। 2 নম্বর জিনিস যেটা হচ্ছে, সেনাবাহিনী পুলিশ সেই জায়গায় যারা ছিল, পুলিশ তো বেনজিরের পুলিশ। আমি কখনো বলি না যে এইটা হচ্ছে মানে খোদাবক্স সাহেবের বা আমাদের বর্তমান আইজিপির পুলিশ। এটা সম্পূর্ণভাবে বেনজির এবং মনিরুল সিটিটিসি তাদের নিয়ন্ত্রিত একটা পুলিশ। তাদের কাছ থেকে আসল যে অর্ডার আসে তারা সেটা শুনে। তারাও ছিল 18-24 যারা ইনভলভ ছিল, তারাও কিন্তু আছে, এখন কিছু বাদ গেছে আছে। সেনাবাহিনীতে ডিজিএফআইতে তখন যারা সেই সময় তৎকালীন ছিলেন, তাদের সেই জেনারেলরা চলে গেছেন বাড়িতে, অথবা কেউ চাকরি থেকে বহিষ্কার হয়ে গেছেন। বাট সারপ্রাইজিংলি যে জিনিসটা আমরা খেয়াল করতেছি না সেটা হচ্ছে, জেনারেলরা আসলে ওই ধরনের কাজ কখনো মাঠে করেন না। তাদের হয়ে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেলস তারা সেই জিনিসটা মাঠে এক্সিকিউট করেন। তারা তো ভাই রয়ে গেছে, তাদের কাউকে আপনি চাকরি থেকে বাদ দেন নাই। এবং আপনি যদি এখন সেনা সদরে খোঁজ নেন, সেনা সদরে 3 জন আছেন যারা সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডিজিএফআই তে তখন চাকরিরত ছিলেন এবং সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন। ডিজিএফআই তে আবার এখন ফেরত আসছেন একজন, একটা ব্যুরোর প্রধান, যিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সময় ডিজিএফআই এর একজন ডিজির কর্ড ছিলেন। একটা ডিজির কোঅর্ডিনেটিং অফিসার বা কর্ড, সে কিন্তু ডিজি যে জিনিসটা জানে, যে পরিকল্পনাটা জানে, যে 2 নম্বর জিনিসটা জানে, সেই জিনিসটা সেও জানে। সুতরাং সেই জিনিসই স্ক্রিনিং হয় নাই। আমরা মনে করতেছি ঠিক আছে তারা তো দুর্বল হয়ে গেছে, তারা বিপজ্জনক না। সাপ কখনো দুর্বল হয় না। সাপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিপজ্জনক। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই স্ক্রিনের জিনিসটাতে আসতে হবে। তো এখন যেটা আমরা দেখলাম যে এটাতে ফেরত আসি, যে পুলিশ, আনসার আগে যেভাবে প্রতিটা নির্বাচনে তারাই কেন্দ্র, মোটামুটি 80% ক্ষেত্রে কেন্দ্র সামলানো, কোনো হালকা গোলযোগ হইলে সেটা সামলানোর জন্য যথেষ্ট ছিল, এবার সেটা হবে না। যে কোনো জায়গায় একটা কিছু শুরু হলে প্রথম দৌড়টা তারা দিবে এবং কোন দিকে দৌড় দেবে কেউ জানবে না, অস্ত্র ফেলে দৌড়াবে। তো তখন সাথে সাথে বিজিবি এবং সেনাবাহিনীর হেল্প চাইতে হবে। তারা যদি আসে, আমি মনে করি বর্তমান যে পরিকল্পনা সে অনুযায়ী 10 থেকে 15 মিনিটের মধ্যে আসবে। 10 থেকে 15 মিনিট যে সময়, সেখানে প্রতিটা দলের এজেন্ট থাকার পরেও যারা সেখানে পুলিশ এবং আনসারকে দৌড়াইতে বাধ্য করবে, তারা ব্যালট বাক্সে 15 মিনিটের মধ্যে নির্বাচনের ফল নির্ধারণী যতগুলা ব্যালট ঢুকানো দরকার সেগুলো ঢুকাতে পারবে। এটা আমরা জানি, এটা পরীক্ষিত যে 15 মিনিট যথেষ্ট। ব্যালট বাক্সগুলো একটা কেন্দ্রের যদি 6টা বুথে থাকে এবং ব্যালট বাক্স সেখানে ধরেন 12-15টা থাকে, প্রতিটাতে ঢুকাই দেবে। তো এই যে ভয়টা আছে, এখন এটাকে এইভাবে চলবে? প্রতিবাদ করবে আরেকটা দল। জামাত তো বলছে যে তারা শহীদি তাদের কাছে ড্রিম একটা। তো সেখানে মারামারি হবে, সংঘাত হবে। সেই সংঘাতটাকে ঠেকানোর জন্য তখন অবশ্যই সেখানে নিরাপত্তা বাহিনী বা অন্য সবাই, পুলিশ, সেনা, র্যাব সেখানে আসবে। বাট সিচুয়েশনটা কি হচ্ছে দেখেন, একদিক থেকে নির্বাচন হয়ে যাচ্ছে ত্রুটিপূর্ণ এবং গোলযোগপূর্ণ, আর একই সাথে সহিংসতায় ভরে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো আগেও হওয়ার সম্ভাবনা ছিল। নো, আগে সেই সম্ভাবনা অনেক কম ছিল, বিকজ আমি আগেও বলেছি পুলিশ এবং আনসারের প্রতি আমাদের রেসপেক্ট ছিল। তারা কিছু বললে সেটা শুনতো। অন্তত তারা যেই মুহূর্তে গোলযোগ শুরু হয়েছে সেইখান থেকে 15 মিনিট পর্যন্ত সবকিছু ঠেকায় রাখতে পারতো। এর মধ্যে আবার আর্মি এবং বিজিবি চলে আসতে পারতো। এখন সেটা পারবে না, প্রথমেই তারা দৌড় কম্পিটিশনে নামবে।
তো এই জিনিসটা আমার মনে হয় না সরকার সেভাবে দেখছে। এটার কি সমাধান থাকতে পারে সেটা আমরা পরে আসি। হ্যাঁ, বাট এটা হচ্ছে সিচুয়েশন। তো কিন্তু ধরেন আপনি যেটা বলছিলেন যে আমার মনে হয় না যে অনেকে সাহস করবে। ধরেন রিটার্নিং অফিসারদের কিছু কিছু তো আমরা ভূমিকা দেখলাম মনোনয়নপত্র বাছাই এবং ইয়েতে তাদের আলগা পিরিয়ড দেখলাম আমরা। বাট এর বাইরেও ধরেন হয় কি, ধরেন একজন সেনা অফিসার হিসেবে আপনি জানেন যে নিয়মের মধ্যে থেকে আপনি কিভাবে মোটরটা দিলে এটা মানে কোন দিকে যাবে। একজন আমলাও সেটা জানে। যেমন একজন সাংবাদিক জানে যে কোন শব্দটা আমি আগে লিখলে বা কোন শব্দটা পরে লিখলে, যেটা প্রথম আলোরা করে আর কি, যে মানে টোটাল মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, মানে যে পড়বে তার মাথায় অন্য জিনিস ঢুকবে। তো এগুলো হচ্ছে বিষয়, মানে আফসোসের জায়গাটা হচ্ছে যে এতগুলা জীবন যাওয়ার পরেও আমাদের কোনো মানে বোধোদয় হইল না। এবং ইউনূসের নেতৃত্বাধীন যে অপদার্থ সরকার, এই ধরেন নাসির উদ্দিন সিইসি, তার নিয়োগ হয়েছে কবে? নিয়োগ হয়েছে বহু আগে। তার কি কোনো মাথা ব্যথাই নাই? আপনি দেখেন যে তার তো উচিত ছিল না যে দায়িত্ব নিয়েই যে রিগড ইলেকশন গুলো কারা কারা দায়িত্বে ছিল, কিভাবে ছিল, তারা এখন কোথায়, এগুলো তালিকা করা কিছু করে নাই কিন্তু। ভাই তো ওনারা তালিকা করেন নাই জেনে, আমাদের থেকে আমাদের সাথে যারা সহযোগিতা করেন তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে পাঠানো হয়েছিল। তিনি সম্পূর্ণ সিনারিও সহ তালিকা সহ প্রধান নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণ নির্বাচন কমিশনকে ব্রিফ করেছেন, ফর্মালি বলেছেন এই জায়গাগুলোতে সমস্যা, এই ব্যক্তিতে সমস্যা, এবং উপায় বলেছেন। ওনারা তো শুনেন নাই। ওনারা এত ঘটা করে সেখানে বসলেন, চা বিস্কিট খেয়ে ওনারা ব্রিফিং গুলো আমাদের শুনলেন। ওনারা তো সেটা গায়ে নেন নাই। কেন নেন নাই সেটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। তো এই জায়গায় আমরা হতাশ হব না ভাই। আমি আপনাকে একটু আরেকটা জিনিস করে উপায়গুলো, আমি কিন্তু উপায় আছে কিন্তু ভাই। না, উপায়টা আমরা যাচ্ছি, কিন্তু ধরেন সিইসি নাসিরুদ্দিনের মাথায় রাখতে হবে যে 2 সিইসি এখনো জেলে কিন্তু। ভাই সাবেক 2 সিইসি জেলে সেটা বড় কথা না। এক সিইসি জুতার মালা গলায় দিয়ে জেলে গেছে, সেটা মনে রাখতে হবে। জেলে যাওয়া কোনো সমস্যা না। আপনি জেলে গেছেন, আমিও জেলে ছিলাম। আমি জেল প্লাস আয়নাঘর দুইটাতে ছিলাম, আপনি শুধু জেলে ছিলেন, অনেকদিন ছিলেন। জেলে যাওয়া ইজ ওকে, আর জুতার মালা গলায় দিয়ে জেলে যাওয়া দ্যাট ইজ নট ওকে। শুধু এই ছবিটা মনে রাখেন।